সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজ আমরা আলোচনা করব জলবায়ু পরিবর্তন এবং পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক ঘটনা হলেও মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে এই পরিবর্তনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে, যার ফলে ঝুঁকির মধ্যে পড়ছে জীব এবং জীববৈচিত্র্য। জলবায়ুর এই দ্রুত পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং প্রশমন নিয়ে আজ আমরা কথা বলবো। স্যার, প্রথমেই আপনার কাছে আমাদের জানতে ইচ্ছে করছে যে আবহাওয়া, জলবায়ু এবং পরিবেশ সবাই এগুলোকে এক করে ফেলে। এগুলো তো ভিন্ন ভিন্ন বিষয়। জলবায়ু একটি বিষয়, পরিবেশ একটি বিষয়, আবহাওয়া একটি বিষয়। একটু প্রাথমিক ধারণা আমাদেরকে দেন, যেটা আসলে কোনটা বলতে কি বুঝাবো? জলবায়ু বলতে 5টি বিষয় আছে। আমাদের ভূমির একটা বিবর্তন আছে, পানি আছে, তার মধ্যে বরফ আছে, তার মধ্যে জীব সব ধরনের জীব, মানুষ থেকে শুরু করে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তারা, পশু সব আছে এর মধ্যে। আর আছে অ্যাটমসফিয়ার, পৃথিবীর চাতুর্দিকে যে একটা গ্যাসিয়াস একটা এনভেলাপের মতো একটা জিনিস আছে। এই সবগুলো মিলে কিন্তু জলবায়ু পরিবর্তন। আবহাওয়া যে কোনো একটা জায়গায় হতে পারে, সারা বিশ্বে আমরা বিবেচনা করতে পারি কোনো এক জায়গায় কখন গরম হচ্ছে, কখন ঠান্ডা হচ্ছে, সকালে বিকালে ইত্যাদি পরিবর্তিত হচ্ছে। তো এটা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায় না, ঘামাবেও না। যেটা হচ্ছে, যেটা নিয়ে ঘামাচ্ছে সেটা হলো যে হঠাৎ করে যদি গরমটা আস্তে আস্তে বাড়তে থাকে, এক জায়গায় যেরকম গরম আছে না তার থেকে অনেক বেশি হয়ে গেল, বা যদি কখনো আগে যখন আইস এজ হয়েছিল তখন অনেক ঠান্ডা হয়ে গেল, সেটা নিয়ে। কিন্তু এই যে আবার এই যে এর পরিমাপটা একটু দীর্ঘদিন লাগে, মানে কোনোদিন কমপক্ষে 30 বছর না হলে এই জলবায়ুতে পরিবর্তন যেটা ঘটছে সেটা বোঝা যায় না এর কম সময়ে। আরেকটা হয় কি, পরিবেশের কিছু বিষয় আছে যেটা জলবায়ু পরিবর্তনের সঙ্গে ওইভাবে সম্পর্কিত না, বা জলবায়ু পরিবর্তনের কারণে ঘটে না। যেমন ধরো নদীতে বর্জ্য ফেলা, এটা তো জলবায়ু পরিবর্তন, এটা হচ্ছে আমাদের চারিত্রিক সমস্যা। অপরিষ্কার থাকা, অপরিচ্ছন্ন থাকা, গাছ কেটে ফেলা, এই সমস্ত জিনিসগুলা যে কাজগুলো আমরা করি সেটা হচ্ছে পরিবেশের সমস্যা। আর জলবায়ু পরিবর্তন আমরা যখন হয় তখন আমরা দেখবো যে বৃষ্টি পরিবর্তন হচ্ছে কিনা, কখন হওয়ার কথা তখন ঠিকমতো হচ্ছে কিনা ইত্যাদি। ইংরেজিতে একটাকে বলে যে ন্যাচারাল সিস্টেম, আর একটা বলে হিউম্যান সিস্টেম। দুই জায়গায় এর পরিবর্তন, এটা আমরা লক্ষ্য করছি। এই যে পরিবর্তন এবং যেটা বলেন যে আবহাওয়ারই একটি গড়, 30 বছর একটা গড় নিয়ে আমরা এই পরিবর্তনকে ঘটছে এবং এর প্রভাবগুলো আমরা দেখছি। বাংলাদেশে তার বাইরে নয়, বৈশ্বিক পরিবর্তন তো আছেই। এবং এই যে পরিবর্তন, এটার জন্য তো আসলে বাংলাদেশ কতটুকু দায়ী এই পরিবর্তনটা? না, বাংলাদেশ দায়ী না। তার আগে আরেকটি কথা বলি যে বিগত যে শতাব্দীতে মাত্র 0.8 ডিগ্রি সেলসিয়াস পৃথিবী বেশি গরম হয়েছিল শিল্প বিপ্লবের পূর্বে যে অবস্থা। তার ফলে নানান জিনিস করছে আমরা, যেটা দেখছি প্রাকৃতিক দুর্যোগগুলা। আর এই শতাব্দীতে এটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। একটা তো হচ্ছে বৈশ্বিক, এই পুরো পরিবর্তনটা কিন্তু বৈশ্বিক পরিবর্তন। কারণ এই যে জলবায়ুর এটা আলাদা আলাদা খণ্ডিত করা যাবে না, যে বাংলাদেশের এই অংশ, মার্কিন যুক্তরাষ্ট্রের এই অংশ, ইন্ডিয়াতে এই অংশ, এক জায়গায় যদি সেটা ঘটে সেটা সব জায়গায় তার প্রভাব পড়ে। তবে কিছু কিছু এলাকা আছে যেখানে প্রভাব বেশি পড়ে, তো সেই এলাকাগুলোর মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। বাংলাদেশের উপকূলীয় যে এলাকা সেটা অনেক লম্বা, আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে খুব একটা বেশি উঁচু না আমরা, আমাদের এখানে অনেক নদ নদী আছে, আমরা 3টি বড় নদী অববাহিকার নিচে অবস্থান আমাদের। তারপরে আমাদের অবকাঠামোগত সমস্যা আছে, আমাদের সমস্যা আছে সক্ষমতার, মানব সক্ষমতার সমস্যা আছে। এই সমস্ত কারণে আমরা অনেক বেশি ভুক্তভোগী। এরকম আরও কিছু দেশ আছে, বিশেষ করে যারা ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, সেগুলি তো আরও খারাপ অবস্থায়। তারা সকালে, অনেক দেশ আছে কারিবাস ইত্যাদি, ওই যে কাছাকাছি যদি রাত্রে ঘুমায় সকালে ওটা হয়তো তার বাড়িই থাকবে না, সেই রকমই ঘটনা। আমাদের এখানে অনেক জায়গায় দেখা যায় নদী ভাঙন যেটা ঘটে, সেটা আরেকটা জিনিস, সেই রকমই হচ্ছে। দরিদ্র মানুষ অতি দরিদ্র হচ্ছে, অদরিদ্র দরিদ্র হচ্ছে, অতি দরিদ্র নিঃস্ব হচ্ছে, এই একটা প্রক্রিয়া হয়। আমরা একদিকে দারিদ্র কমাচ্ছি, খুব দ্রুত কমিয়ে নিয়ে আসছি, কিন্তু হঠাৎ একটা ঘটলেই আবার কিছু মানুষ পিছিয়ে যায়। তো এই অবস্থা, এবং বাংলাদেশে একটা হিসাব আছে, সেই হিসাবে দেখা যায় আমাদের যদি এই জলবায়ু পরিবর্তন
পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট যে প্রাকৃতিক পরিবর্তনগুলো ঘটছে সেগুলো যদি না হতো, এমনি কিন্তু বন্যা আগেও হয়েছে, নদীও আগে ভেঙেছে, ঘূর্ণিঝড় আগেও হয়েছে, কিন্তু দীর্ঘদিন পরে পরে বড় হয়েছে, এখন ঘন ঘন হচ্ছে। সেটা যদি না হতো, তাহলে যে জলবায়ু পরিবর্তন যদি বেশি না হতো, তাহলে আমাদের যে জাতীয় আয় তার অন্তত 1.5% সংখ্যা বেশি হতে পারত। তার মানে এখন যে জিডিপিটা আছে এখন 6 আমরা 7.5 হতে পারতো খালি এই একটা বিষয় থেকে। তো সেই জন্য আমরা বাংলাদেশ তো সাংঘাতিকভাবে ভুক্তভোগী। প্রথমত এই পরিবর্তনের জন্য আমরা দায়ী না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আবার এটা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তো সেই দিক থেকে আমাদের প্রস্তুতিটা কীরকম বাংলাদেশের? ও আচ্ছা, আগে প্রশ্নের একটা অংশ আমি উত্তর দিইনি, সেটা হচ্ছে যে কে দায়ী। গ্রিন হাউস গ্যাস সেটা নিঃসরণ করা হচ্ছে বেশি করে শিল্প বিপ্লবের পর থেকে, প্রায় গত 150-200 বছর থেকে, এবং সেটা উন্নত বিশ্ব করেছে। এবং মূল প্রাথমিক দায়ী হচ্ছে তারা বেশিরভাগ করেছে, এখনও তারা করে যাচ্ছে। ইদানিং সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য এই পরিবর্তন করছে একটি কারণে, সেটা হচ্ছে অন্যান্য দেশও তার সঙ্গে কিছু কিছু দেশ যারা শিল্পায়িত হচ্ছে, বড় বড় দেশ, তারাও প্রচুর পরিমাণে গ্রিন হাউস নিঃসরণ করছে। ওরাও করছে এখনও, এবং আরও নতুন কিছু দেশের সঙ্গে সংযোজিত হয়েছে। বাংলাদেশের মতো দেশ মোটেই তার জন্য দায়ী না, কারণ আমরা মাত্র 0.3 টনের মতো মাথাপিছু প্রতি বছর গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করি। যেখানে আমেরিকায় 17-18, আগে একটু বেশি, একটু খানিকটা কমে এনেছে। ইউরোপে 10, 8, 7 এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম, অস্ট্রেলিয়া 20-এর উপরে, ভারতে 2-এর কাছাকাছি, কাতারে অনেক বেশি বলবো, চীনে হচ্ছে 5 থেকে 6 টন মাথা পিছু। কিন্তু চীনের মানুষ এত বেশি হওয়াতে তারা যেটা নিঃসরণ করে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি হয়ে গেছে। আর কাতার বা ছোট ছোট দেশ, মানে ওরা যতটা পুরা নিঃসরণ করে সেটা অত বেশি না, কিন্তু মাথা পিছু 50 টনের মতো, অনেক তেল আছে, তারা জ্বালাতে থাকে আর কি। এই কারণে ঘটছে, কিন্তু ভুক্তভোগী বেশিরভাগ হচ্ছে বা প্রাথমিকভাবে হচ্ছে বাংলাদেশের মতো দেশ, ওরাও ভুগছে। ইদানিং দেখা যাচ্ছে যে উন্নত বিশ্বে কিন্তু প্রচুর প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটছে, ইউরোপে ঘটছে, তারপরে আমরা দেখছি যে অন্যান্য অঞ্চলে ঘটছে, সারা পৃথিবীর সব অঞ্চলে, আফ্রিকায় ঘটছে, সব জায়গায় ঘটছে। তার মানে যে জলবায়ু পরিবর্তনের যে অভিজ্ঞতা বা জলবায়ু পরিবর্তনের যে চলন, সেটা দ্রুততর হচ্ছে। এবং সেই মোকাবেলা করার জন্য কোনো দেশ, কিছু কাজ দেশে অবশ্যই করতে পারবে, সব দেশই, বাংলাদেশও পারবে, করছে, কিন্তু এটা বৈশ্বিকভাবে একসঙ্গে মিলে সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশের প্রস্তুতির 2টা দিক, একটা দিক হচ্ছে আমরা অভ্যন্তরে কী কাজ করছি, আরেকটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আমরা একটা চুক্তিতে উপনীত হওয়া বা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বাংলাদেশের যে প্রয়োজনীয় যে সহায়তা সেটা আনার ব্যবস্থা করা। 2 দিকেই বাংলাদেশের প্রস্তুতি ভালো বলবো আমি। আমি একটু পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশ খুবই সচেতনভাবে, বাংলাদেশ সরকার এবং মানুষের মধ্যে সচেতনতা প্রচুর বেড়েছে। 2009 সালে আমরা যে কৌশল এবং পরিকল্পনা তৈরি করা হয় জলবায়ু পরিবর্তনের, সেটা তখন আর অন্য কোনো দেশ করেনি, শুধু প্রথম বাংলাদেশই করেছে, এবং তার একটা সব দিক নিয়েই সেটা করা হয়েছিল। তারপরে আমাদের অনেক নীতি আছে, পানি নীতি আছে, পরিবেশ নীতি আছে, কৃষি নীতি আছে, সব নীতি আছে। তার মধ্যে সবগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, কৃষির সঙ্গে সাংঘাতিকভাবে সম্পর্কিত, কারণ জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা কৃষির উপর সাংঘাতিকভাবে পড়ে। সব মানে বড় খাত তো এখানে অনেক বেশি পড়ে। তো সেই জন্যে আমরা এগুলোতে সচেতন, নীতি হিসাবে আমাদের সচেতন, কিন্তু আমাদের সম্পদ তো বেশি নেই। তারপরেও গত 6 বছরে 385 মিলিয়ন মার্কিন ডলার বা 3000 কোটি টাকার মতো, না 3000 কোটি বাংলাদেশ সরকার বাজেট থেকে এই খাতে ব্যয় করেছে। তো এর অবশ্যই 1/3 আমরা রেখে দিয়েছি আপৎকালীন সময়ের সময়, 2/3 দিয়ে অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমাদের আর একটু বেশি তৎপর হতে হবে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য প্রকল্পগুলো। সেখানে কোনো জায়গায় বেশ ঘাটতি দেখা যাচ্ছে, অনেকগুলি ভালো কাজও হচ্ছে, তবে ওই ঘাটতিগুলো আমাদের দূর করে যাতে যে কাজটা আমরা করতে চাই সেটা পুরোপুরি যেন সঠিকভাবে হয়, সেদিকে আমাদের এখন নজর দিতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য আমাদের ধ্যান দরবার করার, আমাদের যে অবস্থানটা কি সেটা তুলে ধরার জন্য আমাদের প্রস্তুতি ভালো আছে। স্যার অনেক ধন্যবাদ। এই সম্পর্কে আরও আলোচনা করবো স্যার, একটি বিরতি নিতে হচ্ছে। সুধী দর্শক মণ্ডলী, বিরতি নিতে হচ্ছে, এবং বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন।
শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব ও বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে, সে প্রভাব মোকাবেলার জন্য। আলোচনায় অংশগ্রহণ করছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। স্যার, আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের প্রস্তুতি এবং আপনি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক প্রস্তুতি সম্পর্কে বলছিলেন। কয়েকদিন পর জলবায়ু বিশ্ব সম্মেলন এবং আপনিও সেখানে যাচ্ছেন স্যার। আশা করা যায় সেখানে একটি এগ্রিমেন্ট বা চুক্তি বা প্রোটোকল, যাই বলি না কেন, সই হবে। এই প্রোটোকল বা চুক্তিতে স্যার কি আছে, কি বিষয়গুলো? আমরা সেই আশা নিয়েই যাচ্ছি, ওখানে সেটা হবে। অনেক দিন থেকেই সেই ধরনের একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে সারা বিশ্বে। এরকম আরেকটি সুযোগ এসেছিল 2011 সালে কোপেনহেগেনে। তো সেখানে আমরা খুবই ফ্রাস্ট্রেটেড হয়েছি, সেটা হয়নি সেখানে। তবে ওখানে 12টি বিষয় নিয়ে একটি অ্যাকর্ড হয়েছিল। এখন মানে যে ঠিক আছে এগুলো আমরা করবো, এই ধরনের। তবে এখন যে আলোচনাটা হচ্ছে সেটা ডারবানে একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেখানে এগ্রিমেন্ট হয়েছে যে সব দেশ মিলে এই চুক্তিটা হবে এবং প্রত্যেকের দায় দায়িত্ব আছে। সেই তার দায় দায়িত্বটা তারা পালন করবেন বৈশ্বিকভাবে। তো তার একটা মূল নীতি আছে। নীতি হচ্ছে যার যে দায়িত্ব ঐতিহাসিকভাবে এবং যার যে সক্ষমতা আছে সেই অনুযায়ী প্রত্যেকে কাজ করবেন। এটা হচ্ছে একটা মূলনীতি। সেখান থেকে অনেক বিচ্যুতি ঘটে, আমরা বলতে থাকি, কিন্তু অনেক সময় এটা হয়তো শোনা হলো, হয়তো লেখা হলো, কিন্তু কাজের বেলায় সেটা সঠিকভাবে দেখা যায় না। তো এই আলোকে এখন আলোচনা হচ্ছে, এটাকে বলে এডিপি বা যে ডারবান প্ল্যাটফর্ম, সেই আঙ্গিকেই এই আলোচনাগুলো হচ্ছে। তার মধ্যে মূল যে বিষয়গুলো সেটা কয়েকটা, সেটা আবার অনেক আগে 2007 সালে বালিতে চিহ্নিত করা হয়েছিল। সেগুলো হচ্ছে, একটা হলো গ্রিন হাউস গ্যাস কমিয়ে আনা, আরেকটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন, আরেকটা হচ্ছে অর্থায়ন, আরেকটা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর, আরেকটা হচ্ছে সক্ষমতা বাড়ানো, আর সেটা হচ্ছে যে 1.2 ডিগ্রি বা ওটা ওই সময়ে চিহ্নিত হয়নি, কিন্তু একটা পর্যায়ের বেশি যে পৃথিবীকে গরম হতে দেয়া হবে না, যেটা পরবর্তীতে 1.5 ডিগ্রি। এবং সেখানে কিন্তু বাংলাদেশের অবদান অনেক বেশি। আমাদের প্রধানমন্ত্রী সেখানে এটা তার বক্তৃতায় বলেছিলেন, পরবর্তীতে ওটা অ্যাকর্ডে ঢুকে আর কি। ওটা অনেকেই বলেছে, কিন্তু উনিও ওখানে বলেছিলেন জোর দিয়ে। তো এটা হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে, ওখানে আমরা যাচ্ছি, আমরা আমাদের কথাগুলো বলবো। একটা হচ্ছে যে আমাদের যেভাবে পরিবর্তন ঘটছে, জলবায়ু খারাপের দিকে যাচ্ছে, এখন খুব দ্রুত গ্রিন হাউস কমিয়ে এনে এটাকে নিয়ন্ত্রণে আনা জরুরি। তো এটার জন্যে সব দেশকে বলা হয়েছিল তারা কি করতে চায় সেটা জানানোর জন্যে। তো জানানো হয়ে গেছে, প্রায় সব দেশই জানিয়েছে। তো একটা হিসাব যেটা আমি দেখেছি সেটা হচ্ছে, যে দেশগুলো 86% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে, এরপরে যারা বাকি আছে 15%, এদের একটা হিসাব দেখেছি আমি। সেই হিসাব থেকে দেখা যায়, বাংলাদেশও দিয়েছে, সেই হিসাব থেকে দেখা যায় যে এই কাজগুলো যদি তারা করেন, যেটা বলেছেন সব দেশ যদি করেন সঠিকভাবে, তারপরেও 3 ডিগ্রির থেকে বেশি পৃথিবী গরম হবে এই শতাব্দীর শেষের দিক নাগাদ। আমরা 0.8% গরম হওয়ার পরে অবস্থা আমাদের খুব খারাপ এই অবস্থা। আর যদি 3-এর উপরে হয়, 3, 3.5 বা 4ও হতে পারে, অনেকে করবেন না যেটা বলেছেন, 4ও হতে পারে বা 4.5 পর্যন্তও যেতে পারে, সেইটা ঘটলে কিন্তু পৃথিবী বাসযোগ্য আর থাকবে না। তো সেই জন্যেই, এবং এটা প্রত্যেকটা দেশ এখন ভুক্তভোগী কোনো না কোনোভাবে, আমরা দেখছি সব দেশই, উন্নত অনুন্নত সবই। সুতরাং সবারই আমি মনে করি তাদের সংকীর্ণ যে রাজনৈতিক চিন্তা, দেশের চিন্তা বা কোনো গোষ্ঠীর চিন্তা, সেখান থেকে বেরিয়ে এসে এখন পৃথিবীকে বাঁচানোর, পৃথিবীর সমাজকে বাঁচানোর, মানুষের সমাজকে বাঁচানোর জন্যে তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে কত দ্রুত তারা সেটা কমাতে চান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে তারা কোনো আইনিভাবে বাধ্যতামূলক চুক্তি চান না, যেটা আমাদের মূল লক্ষ্য, এখানে গিয়ে একটা আইনিভাবে বাধ্যতামূলক চুক্তি। ফ্রান্স বলেছে যদি আইনিভাবে বাধ্যতামূলক না হয় তো তারা চুক্তি চায় না। সেটা আমিও তাদের সঙ্গে একমত হব যে বাধ্যতামূলক চুক্তি না হলে চুক্তি করে তো কোনো লাভ নাই। বাধ্যতামূলক হলেও দেখা যায় যে কেউ বেরিয়ে যায়, যেমন কিয়োটো প্রোটোকল থেকে জাপান যেখানে হয়েছে তারা বেরিয়ে গেছে, কানাডা বেরিয়ে গেছে, তারপরে রাশিয়া বেরিয়ে গেছে, কিন্তু তারা বেরিয়ে গেছে, কিছুই হয়নি তাদের। তো এইবার যে চুক্তিটা যদি হয়, আমি যেটা চাইবো, একটা তো চাইবো যে গ্রিন হাউস গ্যাস অনেক বেশি
কম হবে। আরেকটা জিনিস চাইবো, এই চুক্তির মধ্যে একটা ব্যবস্থা থাকবে যাতে কেউ বেরিয়ে যেতে না পারে। বেরিয়ে যেতে হলে তাকে ক্ষতিপূরণ বা কিছু একটা দিয়ে তারপরে বেরোতে হবে, অন্যভাবে না। যেটা আমি চাইবো, এটা হবে কিনা হবে না, কোনো কোনো দেশ তো চাচ্ছেই না চুক্তি ওইভাবে আইনিভাবে বাধ্যতামূলক। আরেকটা বিষয় হচ্ছে অর্থায়ন। অর্থায়নের ব্যাপারটা হচ্ছে বিশেষ করে আমাদের জন্য যেটা প্রয়োজন বেশি, সেটা হচ্ছে অভিযোজনের ব্যাপারে বা খাপ খাওয়ানোর ব্যাপারে। সেখানে অর্থায়নের দরকার হচ্ছে। প্রযুক্তির কথা এখানে আছে, প্রযুক্তি থাকবে। এগুলো কিন্তু সব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, কিন্তু আসলে কাজ হচ্ছে না। যেমন প্রযুক্তির ব্যাপারে সেখানে প্রযুক্তি সেন্টার, প্রযুক্তি এক্সিকিউটিভ কমিটি, প্রযুক্তি ইত্যাদি সব হয়ে আছে, কিন্তু সেখানে তো টাকা লাগবে। টাকা না থাকলে তো প্রযুক্তি হবে না। কিছু কিছু দেশ নিজেরাই করছে, আমরাও করছি। আমরা কিন্তু অনেক পেডি ভ্যারাইটি, ধানের ভ্যারাইটিগুলো অনেকগুলো করে ফেলেছি, যেখানে লবণাক্ততা হয়, কম পানিতে হয়, বেশি পানিতে হয়। এমনকি আমি একটা সুগার কেন দেখলাম, সেখানে সুগার কেনের গাছটা নিজে অ্যাডজাস্ট করে, পানি বেশি হলে সেটা উপরের দিকে উঠে, পানি কম হলে এটা নিচের দিকে নামে। আগে ধানের মতো, হ্যাঁ, না এইরকম নিজের থেকে এটা করে, এটা নতুন উদ্ভাবন হয়েছে। তো এগুলো হচ্ছে, কিন্তু এগুলো পর্যাপ্ত না বাংলাদেশ বা কোনো এই ধরনের দেশের জন্য। পিকেএসএফ অনেক কাজ করছি আমরা, কারণ জলবায়ু পরিবর্তন ছাড়া আমরা তো দারিদ্র নিরসন নিয়ে কাজ করি। তা দারিদ্র কমাতে হলে আমরা চেষ্টা করলাম অর্থনৈতিক সামাজিক দিক থেকে, তারপরে একটা ঘটনা যদি ঘটে প্রাকৃতিক, তাইলে তো পিছনে যায়। কাজে আমাদের এটা সচেতনভাবে কাজ করতে হচ্ছে। আমাদের সমৃদ্ধিতে এটা আছে। আমাদের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে আমরা তো নতুন করে একটা ডিভিশনই করেছি, যেখানে জলবায়ু পরিবর্তন আমাদের সব কার্যক্রমের মধ্যে এটা যুক্ত হবে, হতেই হবে আর কি। স্যার, আপনি বলছিলেন এই ফাইন্যান্সিং এর অর্থনৈতিক বিষয়টার আগে যেটা যে চুক্তি, এবং প্রত্যেকেরই দায় দায়িত্ব তো ওখানে করা থাকবে। এবং এই যেমন যে একটা উদাহরণ দিলেন যে জাপান বেরিয়ে গিয়েছে, রাশিয়া বেরিয়ে গিয়েছে এবং কারো কিছু হয়নি। এবারে যেটা চেষ্টা করছেন এবং আপনি ব্যক্তিগতভাবে সেটা চাইবেন যে এটার একটা বাধ্যতা এমনভাবে থাকবে যে কেউ বেরিয়ে যেতে না পারে। কিন্তু এবং অর্থায়নের বিষয়টা তো ওই রকমই একই ব্যাপার। অর্থায়নে আমরা দেখেছি অতীতে অনেক অঙ্গীকার করা হয়। একটা অঙ্গীকার তো আমরা জানি, সেটা হচ্ছে 0.7% উন্নয়ন সহায়তা উন্নত দেশগুলো দেবে দরিদ্র দেশগুলোকে, কিন্তু এখন পর্যন্ত তার অর্ধেকও পৌঁছে নাই। কিছু কিছু ছোটো ছোটো দেশ তারা দিচ্ছে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো দিচ্ছে, কিন্তু বাকিরা দিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না, ব্রিটেন ইত্যাদি যারা আছে তারা কম দেয়, ফলে অর্ধেকের পর্যন্ত পৌঁছেছি। তো এই ধরনের আরও অনেক আন্তর্জাতিকভাবে আরও অনেক সিদ্ধান্ত হয়েছে অর্থায়নের ব্যাপারে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটা বাস্তবায়িত হয় না। তো এইবার আমরা যেটা চাইবো ওখানে, যে এটার একটা নিশ্চয়তা যাতে আসবে, যে অর্থায়ন হবে এবং নিশ্চিতভাবে সেই অর্থ পাওয়া যাবে, এবং সেটা হবে জলবায়ু পরিবর্তনের জন্য। এটা কোনো ঋণ হবে না, এটা কোনো কো-ফাইন্যান্সিংয়ে যাবে না, এটা অনুদান হিসেবে আসতে হবে। অনুদানও বলা যায় না, এটা একদিকে তার দায়িত্ব পালন করছেন তারা আন্তর্জাতিকভাবে। তারা আমাদের উপর এটা চাপিয়ে দিয়েছেন, নিজেদের উন্নতি করেছেন। এখন আমরা উন্নতি করার চেষ্টা করছি, আমরা করতে পারছি না এই কারণগুলোতে। কারণ আমাদের দারিদ্র কমিয়ে আনতে হবে আরও। আমাদের দারিদ্র কমাতে হলে আয় বাড়াতে হবে, জাতীয় আয় যেটা জিডিপি বাড়াতে হবে। তো এইখানে যদি আমি ব্যবহার করি, তাহলে আমার এখানে তো গ্রিন হাউস গ্যাস বাড়তেও পারে। বাংলাদেশ কিন্তু এত সামান্য করে কিছু বাড়লেও কিছু আসে যাবে না সারা গ্লোবালি। তবুও আমরা বলেছি, আমাদের একটা সিদ্ধান্ত আছে, নীতিই আছে, যে আমরা লো কার্বন, মানে কম গ্রিন হাউস নিঃসরণ করে উন্নয়ন করব। এবং আমরা যে ওই আইএনডিসি বললাম না, সব দেশ তাদের যে প্রস্তাবগুলো পাঠিয়েছে, সেখানে আমরা বলেছি যে আমরা 3টা খাতে 5% আমরা নিজেরাই কমাবো। আমরা কমাচ্ছি, আমরা কাজকর্ম করছি, যেটা করার কথা ছিল না। এটা আমরা না করলেও কিছু আসে যেত না, আমরা করছি। আমরা বলেছি আমরা যদি সহায়তা পাই এই 3 খাতে 15% পর্যন্ত আমরা কমাতে পারবো। তবে আমাদের সারা দেশে সার্বিকভাবে আমরা উন্নয়নশীল দেশগুলি যতটা নিঃসরণ করে গড়ে, তার থেকে বেশি আমরা করব না, সেটা আমরা অঙ্গীকার করেছি এর মধ্যে। সুতরাং আমরা চাই যে বাংলাদেশ মানে আমরা এই আন্তর্জাতিক যে লড়াই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে, সেখানে আমরা শুধু সম্পৃক্ত না, আমরা উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত আছি। গ্রিন হাউস গ্যাস কমানোর ব্যাপারেও আমরা চেষ্টা করছি, আর অভিযোজনের ব্যাপারে আমরা চেষ্টা করছি। কিন্তু আমাদের সম্পদ সীমিত থাকাতে এই সম্পদের যদি আন্তর্জাতিকভাবে না আসে, প্রযুক্তি যদি না আসে, তাহলে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেটা করতে পারছি না। স্যার, আরও অনেক লড়াই আছে, সেই লড়াইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে, আমাদের আপনার কাছ থেকে জানতে হবে। কিন্তু এই পর্বটা এখানে শেষ করতে হচ্ছে। আগামী পর্বে জাস্ট আরও কী লড়াই আমাদের করতে হবে সে বিষয়ে আপনার কাছে শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করি আগামী পর্বে দেখা হচ্ছে।
সুধী দর্শক মণ্ডলী, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলা বাংলাদেশের জন্য একটি কঠিন বাস্তবতা। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কমিউনিটির একক প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তন রোধ বা ক্ষতি মোকাবেলা করা সম্ভব নয়, বরং বিশ্ব সমাজের সচেতনতা, সকল নাগরিকের দায়িত্বশীল আচরণ, যৌথ উদ্যোগ ও কর্ম প্রচেষ্টায় এই প্রভাবসমূহ সহনীয় মাত্রায় আনা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সঠিক নীতি প্রণয়ন করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ, সে আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।